আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম আমি। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়ি কামায়নি। এই ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুবই স্মার্ট ও সুদর্শন যুবক। জীবনীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি। সেখানেই থাকে এবং ডালি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে আমি বললাম, তোর কি হয়েছে অবনী? একই চেহারা তোর। অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মদন, বসুতু মজমো নরে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে? তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নাম ভয় পাই, কিন্তু চক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরের ভিতর অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, সেই অবনী, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস দুয়েক হলো দুর্গাপুর চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টাবে জল গরম করে চা বসালাম। তারপর দুই বন্ধুত্বের চা খেয়ে আয়েশ করে একটু গুছিয়ে বসলাম। আমি ভাবছি কিছুদিন পর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না তো? বোধ হয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছে। সামনে মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন ধরে আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার আর আমার ভাই জন্ম ওই বাড়িতে। এর আগে কখনো ওইরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনোই না। এমনকি দিন 15 আমিও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটার দিকে দেখল। তারপর বলল, তুই যখন নেটে যেতে থাকছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার কথা তুই বিশ্বাস করবি কি না তা জানি না। তুই গেলে আমি খুব খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে
আর একজনের উপস্থিতিতেও ওইসব ঘটে কিনা। যদি চাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালেই বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এ অবস্থায় তোকে একা ছাড়তে দেওয়া ঠিক হবে না। তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতে ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজন অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনই। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও, কতদিন যে এমন আরামের ঘুমাইনি। আমার তো একদমই ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সে বেলা একটা। সে কি, সারাদিনে কোনো গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে চলে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজন হাওড়া স্টেশনে এলাম। তারপর বাহারোয়া, প্যাসেঞ্জারে 3টার মধ্যে ত্রিবণী। সেখান থেকে রিস্কায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আড়াল চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওদের ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। অবনী, আমি একবার আধা ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখন দিনের বেলা তো কোনো ভয় নাই, যা কিছু পত্র রাতে। তুই কিন্তু বেশি দেরি করিস না। আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাক দেয়। বাবা শোনো, আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার? মাঝরাত্রি হলে চিৎকার করবে আর ঘরের মধ্যে ছুটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পরও তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছ বাবা, বেশ করেছ। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগে ওকে দেখি সকলে ফিস ফিস করে কি সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখি কি সব যেন ফিস ফিস করে বলছিলেন, সেজন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? দোকানের লোকেরা বলল,
হ্যাঁ, আমরাও ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভিতর থেকে একজন যুবক এগিয়ে এসে বললেন, দাদা, আমি এক রাতের ঘটনার কথা বলবো। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে আর মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। শুনুন তবে, সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে উঠল। কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়া। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজা ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে ওপরের দরজা ধাক্কা দিলাম। অবনীদা সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভিতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে, বাড়িতে অবনীদা একা থাকে, সেই বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পরে খুলে দিল কে? অথচ আমার আর বিষ্টুদার কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করছি। তাই বলছি, আজ রাতে আপনাদের ভিতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন, তাহলে খুব উপকার হয়। আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি না কি হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রি বসবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যই ভৌতিক ব্যাপার কিছু হয়, তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সে এরকম ভয়াবহ কিছু দেখেন, তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কি রে, একা থাকতে ভয় করেনি তোর অবনী? না, তবে মনে হয় খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে দাঁড়িয়ে আছি। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, বাসায় রাতের খাবারটা তৈরি করা যাক। কি খাবি বল? সিদ্ধ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজন ঘরে ঢুকে স্টাফ ধরিয়ে ভাত বসালাম। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ বসাচ্ছি। তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এর মধ্যেই আমি জিজ্ঞাসা করলাম, অন্যদিন কি এমন সময় উৎপত্তি আরম্ভ হয়? হ্যাঁ, না ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয়, তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেননি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটলো। আমি আর অবনী একই তক্তা পাশে একই বিছানায় দুজন পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হলো, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে সরে এসে বলল, ওই বা, ওই মন আসবে সে।
নিশ্চয়ই আসবে। কে কে আসবে? ওই ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার কাছে ফ্রক পরা 14-15 বছরের কিশোরী মেয়েটি এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে দেশলাই জ্বলার শব্দ হলো। তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বালালো বাতিটা? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তিটি মিলিয়ে গেছে। আমরা দুজনই ভয়কার। চারদিকে স্তব্ধ নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটি হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছে পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আয় তো। কোথায় নিয়ে যায় ও দেখি? না না, খেপেছিস? ও আমায় রোজ ওইভাবে ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকে খুলে দরজা দুটো দুহাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনী ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও। কথা কইস না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও। আমাকে বন্দি করে রেখো না। তোমাদের দুটি পায়ে পড়ছি। আমি ভয়েই বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণার দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠেছে। কি করুন তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল। রেখে আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলে তার ভিতরের এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃতি হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বীভৎস দৃশ্য! এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও। ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীর কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালের ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম। এই ফটো তোর তো না? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা হরিবাবুর মেয়ের ছবি ওটা। জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটি চেয়েছিলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে
মেয়েটিকে তিনি ও তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে হয় বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলো কেন? বছর 2 আগে ছবিটি আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু নেগেটিভটা থেকে ফটো তৈরি করতে গেলেই যত বিপত্তি। বারবার সে নেগেটিভের ভিতর থেকে ফটোর ভিতর থেকে আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিজের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতে আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুমে এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ওই বাড়িতে হয়নি, এখনো না।